দেখে নেব খেলার সময় শিরোনাম। রেকর্ডের সামনে নারী ক্রিকেট দল রাজশাহীতে শেষ ওয়ানডেতে শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছেন জ্যোতিরা। জিতলে প্রথমবারের মতো পাবে লঙ্কানদের বিপক্ষে সিরিজ জয়ের স্বাদ। আপনারা তো তারা আমাকে বলেছেন, আমাকে একটা আশ্বাস দিয়েছেন, কিন্তু এই পর্যন্ত এখন তিনি কোনো জানি না। বিসিবির ফোন কলের অপেক্ষায় রফিক। বুলবুলের বোর্ড স্পিন কোচ হিসেবে নাম ঘোষণা করলেও যোগাযোগ করেনি তামিমের অ্যাডহক কমিটি। ক্যাপ্টেন্স কার্ড নিয়েও আক্ষেপ। ঘরোয়া লিগের লঙ্গার ভার্সনে হতশ্রী অবস্থা। বিসিএল এর নিরুত্তাপ প্রথম রাউন্ড শেষে ক্রিকেটারদের আক্ষেপ, তড়িঘড়ি করে আয়োজন করায় ঘাটতি ছিল প্রস্তুতিতে। ক্যালেন্ডারটা যদি আমরা এভাবে করতে পারি যে যখন বিসিএল হবে তখন পুরো বিসিএল হবে, প্রিমিয়ার লিগের পরে আপনি আবার বিসিএল খেলবেন, সেটার জন্য একটা মাইন্ডসেট, তো এটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। এবং দেশের ফুটবলে আরও 3 প্রবাসী। অনূর্ধ্ব 20 দলের বিবেচনায় ব্রিটিশ অ্যাডাম আব্বাস ও জিদান ইউসুফ। নারী দলের আলোচনায় অ্যাস্টন ভিলা ফাউন্ডেশনে খেলা শায়লা মেদিনা। রাজশাহীতে রেকর্ড করার দ্বার প্রান্তে বাংলাদেশ নারী ক্রিকেট দল। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে জিতলেই প্রথমবারের মতো শ্রীলঙ্কাকে সিরিজ হারানোর নজির গড়বে নিগার সুলতানা জ্যোতির দল। ম্যাচ শুরু হবে সকাল 9:30টায়। জয় দিয়ে শুরু করলেও দ্বিতীয় ম্যাচে ধাক্কা খায় বাংলাদেশ। লঙ্কান অধিনায়ক চামারি আতাপাত্তুর অলরাউন্ডিং নৈপুণ্যে সিরিজের সমতা টানে অতিথিরা। একই ভেন্যুতে শনিবার আবারও মুখোমুখি হবে দুই দল। বাংলাদেশের সামনে চ্যালেঞ্জ নিজেদের ব্যাটিং ইউনিটে ভালো করার। বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে এই সিরিজ আয়োজন করেছে বিসিবি। এর আগে কখনোই বাংলাদেশের মাটিতে দ্বিপাক্ষিক সিরিজ খেলেনি শ্রীলঙ্কা। 3 ম্যাচ ওয়ানডে সিরিজের পর সিলেটে অনুষ্ঠিত হবে টি-20 সিরিজ। 28 আর 30 এপ্রিলের পর 2রা মে অনুষ্ঠিত হবে 3 ম্যাচ। 2 সিরিজের জন্য শক্তিশালী দল পাঠিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। বিসিবিতে কোচ হিসেবে কাজ করতে পারবেন কিনা সেই উত্তরটাই খুঁজছেন বুলবুলের আমলে নিয়োগ পাওয়া স্পিন স্পেশালিস্ট কোচ মোহাম্মদ রফিক। নিয়োগের 2 সপ্তাহ পেরিয়ে গেলেও এখনও তার সঙ্গে আনুষ্ঠানিক কোনো যোগাযোগ করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিসিবির সিদ্ধান্ত জানার অপেক্ষায় সাবেক ক্রিকেটার। তামিম ইকবালের ক্যাপ্টেন্স কার্ড দেয়া নিয়েও কিছুটা আক্ষেপ আছে রফিকের। তার মতে শুধু অধিনায়ক নয়, দেশের খ্যাতিমান ক্রিকেটারদেরও আনা উচিত এই সুবিধার আওতায়। আমি যদি তাদেরতে বেটার হইতে আমাকে নেবেন না কেন? আপনারা তো তারা আমাকে বলেছেন, আমাকে একটা আশ্বাস দিয়েছেন। ক্রিকেট ছাড়ার পর 26 বছরের অপেক্ষা শেষে পেয়েছিলেন বিসিবিতে কাজ করার সুযোগ। তবে মোহাম্মদ রফিকের মতো কিংবদন্তির আনন্দটা স্থায়ী হয়েছে মাত্র একদিন। বুলবুলের বোর্ডে নিয়োগ পান স্পিন স্পেশালিস্ট হিসেবে, কিন্তু দায়িত্ব বুঝে নেওয়ার আগেই সভাপতির সঙ্গে বদলে গেছে রফিকের ভাগ্য। তামিম ইকবাল ক্রিকেট বোর্ডের দায়িত্বে এসেছেন। এখন আদৌ বিসিবিতে কাজ করার সুযোগ পাবেন কিনা সে প্রশ্নের উত্তর জানতে চান রফিক। এটা বাংলাদেশ টিম, এটা তো আমার কারো পার্সোনাল না, তাই আমার তো বেটার বলে কেন আমাকে নেবে? দেশে ক্রিকেট ডেভেলপ হলে হয়। শাহরিয়ার নাফিজের সাথে কথা বলছিলাম, ও বললো যে রবি ভাই আমরা নিউজিল্যান্ড টিমটা খেলাটা আরম্ভ হোক, একটা খেলা, তারপরে বোর্ড প্রেসিডেন্ট আসলে কথা বলবো আপনাকে, তখন আমরা ফোনেতে জানাবো, কিন্তু এই পর্যন্ত এখন তিনি কোনো জানি না। কদিন আগে ঘটা করে ক্যাপ্টেন্স কার্ড দিয়েছেন তামিম ইকবাল, যেখানে আছে নানা সুযোগ সুবিধা, কিন্তু কখনো নেতৃত্ব না দেয়ায় সেই তালিকায় ছিলেন না রফিক। দেশের ক্রিকেটে বরাবরই উপেক্ষিত থাকেন সাবেক এই ক্রিকেটার, অথচ নামের পাশে 125 ওয়ানডে আর 100 টেস্ট উইকেট। অন্তত কীর্তি গড়া ক্রিকেটারদের এই সম্মাননায় যুক্ত করা উচিত ছিল বলে মত রফিকের। অনেক ক্যাপ্টেন বাদ পড়ছে, অনেক ক্যাপ্টেন আন্ডার খেলে, কিন্তু রফিক কিন্তু ননস্টপ খেলে গেছে। তা আমি যদি 125টা ওডিআই খেলতাম, এখন মোটামুটি যে ল্যাঙ্গুয়েজ জানি, বাট তখন যদি জানতাম আমার বোধহয় আমি এরকম বলতে পারি যে 125টার ভিতরে আমি 100 ম্যাচেই ক্যাপ্টেন থাকতাম, বিকজ তখন পারফর্মার আমিই ছিলাম। যারা এটা যাচাই বাছাই আমি মনে করছি তারা একটু ভুল ডিসিশন নিয়েছে। এটা সিনিয়র প্লেয়ার নিয়ে একটু চিন্তা ভাবনা করলে বোধহয় আরও সহজ হতো। এখন যদি শুধু ক্যাপ্টেনের দিয়ে আলোচনা করবেন, তারও লোক আছে। এখনকার মতো বিসিবিতে এত অর্থ গ্ল্যামার ছিল না রফিকদের আমলে। দেশের ক্রিকেট উন্নতির ভিত্তি স্থাপন হয় তাদের সময়। তাই বর্তমান সময়ে বিসিবির অস্থিরতা ভালো কিছুর ইঙ্গিত দিচ্ছে না বলেই মনে করেন রফিক। ছোটকালে লেখাপড়া করেছেন স্কুলে, যেমন খুশি তেমন স্বাস্থ্য না, আর এখন দেখা যায় যে যেমন খুশি তেমন, একটা বছর দেখেন আপনি 3-4টা স্পোর্ট দেখতে, যেমন খুশি তেমন দেখতে পারতেছেন। তা আমি মনে করি যে এটা ক্রিকেটের ভালো দিক দিয়ে না। এটা যদি আপনার মনে করেন যে ওইভাবে পলিটিক্সভাবে আসেন বা উমুকে যারা আসে, তা আমি মনে করি যে ক্রিকেটার তারা ভালো চায় না।
ভালো ছেলে হলে আমি মনে করি এই জায়গাটা আপনি নিরপেক্ষভাবে থাকতে, এলোমেলো করতে করতে দেখবেন একদিন যারা ইন্টারন্যাশনাল খেলছে তারপরে দেমাকে অনেক কিছু ঢুকে যাবে, তখন দেখবে যে ওরা পারফর্ম করতে আস্তে আস্তে কিন্তু ওই কেনিয়ার অবস্থা চলে যাবে। রফিকের মতে সভাপতি হিসেবে যিনি থাকুক না কেন কাজ করতে হবে চেয়ারের গুরুত্ব বুঝে। কাউকে খুশি করা নয়, দেশের ক্রিকেটের উন্নতি করাই হোক বিসিবি সভাপতির প্রধান লক্ষ্য। ওই চেয়ারটা কিন্তু আলাদা একটা ওয়েট আছে। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। আন্তর্জাতিকের মতো ঘরোয়া ক্রিকেটের লঙ্গার ভার্সনেও হতশ্রী অবস্থা। বিসিএলের প্রথম রাউন্ডের 2 ম্যাচই হয়েছে একপেশে। ক্রিকেটারদের অভিযোগ, বোর্ডের পরিকল্পনার অভাব লাল বলের ক্রিকেটে মানিয়ে নিতে না পারার মূল কারণ। পাকিস্তান সিরিজের আগে জাতীয় দলের খেলোয়াড়দের প্রস্তুতি হলেও বাকিদের জন্য এমন আয়োজনের যথার্থতা নিয়ে প্রশ্ন উঠছে। ক্রিকেট বোর্ডের চেয়ারে বদল নিয়মিত হলেও অনিয়মিত মাঠের ক্রিকেট। ঘরোয়া ক্রিকেটের নির্ধারিত সূচি নেই। এই যেমন বছর 3 পর অনুষ্ঠিত হলো বিসিএল এর লঙ্গার ভার্সন। যদিও প্রথম রাউন্ডে প্রতিদ্বন্দ্বিতা ছিল না মাঠের ক্রিকেটে, একটা শেষ হয়েছে একদিন আগে, অন্যটা চতুর্থ দিনের প্রথম ঘন্টায়। একটাই ইনিংস ব্যবধানে জয়, আরেকটাই ব্যবধান 10 উইকেটের। এই যখন অবস্থা, তখন প্রশ্ন উঠছে ক্রিকেটারদের সামর্থ্য নিয়ে। খেলোয়াড়রা অবশ্য উল্টো দায় চাপালেন নীতি নির্ধারকদের কাঁধে। অনিয়মিত খেলা, সাদা বলের ব্যস্ততায় মানিয়ে নিতে সমস্যা হচ্ছে আত্মস্বীকারোক্তি মোসাদ্দেক হোসেনের। ক্যালেন্ডারটা যদি আমরা এভাবে করতে পারি যে যখন বিসিএল হবে তখন পুরো বিসিএল হবে, তারপরে একটা গ্যাপের পরে আপনি এক ম্যাচের জন্য একটা মাইন্ড সেট আপ থাকবে, আবার আপনি একটা প্রিমিয়ার লিগ খেলবেন তখন একটা মাইন্ড সেট আপ, প্রিমিয়ার লিগের পরে আপনি আবার বিসিএল খেলবেন সেটার জন্য একটা মাইন্ড সেট আপ। তো এটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। সো প্রফেশনাল হিসেবে সেটা অ্যাডজাস্ট অবশ্যই করতে হবে, বাট মানে যদি ক্যালেন্ডারটা এরকম থাকে যে আমরা যখন যে খেলাটা খেলতেছি সেটা যদি একবারে শেষ হয়, তাহলে আমার কাছে মনে হয় যে প্ল্যান করা প্লেয়ারদের জন্য ইজি আর কি। অন্তত মন্দের ভালো হিসেবে দেখা যায় এমন ছবি। দেশের টেস্ট ক্রিকেটের অভিজ্ঞতম ব্যাটারের কাছ থেকে তামিল নিচ্ছেন উঠতি ক্রিকেটাররা। পাকিস্তান সিরিজের আগে নিজের প্রস্তুতিও ঝালিয়ে নিয়েছেন মুশফিকুর রহিম। যারা টেস্ট খেলবে তাদের জন্য খুব ভালো একটা প্রিপারেশনের হবে। আর আমি বলবো যে বিসিবি খুব ভালো এটা অ্যারেঞ্জ করেছে যে টেস্টের আগে এমন প্রস্তুতি থাকলে আমাদের জন্য ভালো, কারণ অনেকদিন পর পর বেশ কয়েকদিন পর পর টেস্ট হয়। সো এটা খুব ভালো একটা প্রিপারেশনের জায়গা সবার জন্য। প্রথম রাউন্ড শেষে সবচেয়ে বেশি আলো কেড়েছেন ইস্ট জোনের অমিত হাসান। শুরুর একাদশে না থাকলেও জাকের আলীর কনকাশনে সুযোগ পান, আর তাতেই খেলেছেন 162 রানের ইনিংস। এই ব্যাটার কড়া নাড়ছেন জাতীয় দলের দরজায়। প্রত্যেকটা প্লেয়ারেরই আপনার ন্যাশনাল টিমে খেলার স্বপ্ন থাকে, আমারও আছে। বাট একটা আমি একটু আগে যেটা বললাম যে আমি প্রেজেন্টে থাকতে পছন্দ করি। তো আপাতত বিসিএল খেললাম, আলহামদুলিল্লাহ ভালো গেছে। সামনে ঢাকা প্রিমিয়ার লিগ আছে, সেটা নিয়ে চিন্তা করি। মের শুরুতে আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে ফিরবে বাংলাদেশ। পাকিস্তানকে আতিথ্য দেয়া হবে 2 ম্যাচ টেস্ট সিরিজে। সাব্বির মিথুন, সময় সংবাদ। দেশের ফুটবলে যুক্ত হতে যাচ্ছেন আরও 3 প্রবাসী ফুটবলার। অনূর্ধ্ব 20 এশিয়ান কাপ বাছাইয়ের জন্য স্ট্রাইকার অ্যাডাম আব্বাস ও জিদান ইউসুফকে দলে যুক্ত করতে যাচ্ছে বাফুফে। এদিকে অ্যাস্টন ভিলা ফাউন্ডেশনের খেলা শায়লা মেদিনা আহমেদ আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশের জার্সি গায়ে জড়াতে। পরিবারের সম্মতি পাওয়ায় এই ফুটবলারের পাসপোর্ট নিয়ে কাজ শুরু করতে চায় বাফুফে। অনূর্ধ্ব 20 সাফ জয়ের পর বাফুফের লক্ষ্য অনূর্ধ্ব 20 এশিয়ান কাপের মূল মঞ্চে জায়গা করে নেওয়া। সেই লক্ষ্যে বয়সভিত্তিক এই দলটাকে আরও বেশি শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে ফেডারেশন। সুলিভান ব্রাদার্স ইব্রাহিম নেওয়াজের পর দেশের বয়সভিত্তিক ফুটবলে যুক্ত হতে যাচ্ছে আরও 2 বংশোদ্ভূত ফুটবলার। প্রবাসী কিংবা বিদেশি বংশোদ্ভূত ফুটবলার নিয়ে কাজ করেন বাফুফের সহসভাপতি ফাহাদ করিম। ইংল্যান্ড প্রবাসী 2 ফুটবলারের নাম ঘোষণা করেছেন তিনি। শেকড়ের টানে লাল সবুজের হয়ে খেলতে চান অ্যাডাম আব্বাস ও জিদান ইউসুফ। অ্যাডামের সাথে আমি কথা বলেছি নিজে, ভেরি এক্সাইটেড, উনি বাংলাদেশ রিপ্রেজেন্ট করতে চান। ওনার আনফর্চুনেটলি এই মুহূর্তে উনি কিন্তু কোনো ক্লাবে নেই, বাট ওনার ইউথ ট্রেনিং এবং ওনার গ্রুমিং আপটা ভালো ভালো ক্লাবের ভালো ভালো একাডেমিতে হয়েছে। জিদান ইউসুফ অবশ্য একটু ডিফারেন্ট দেন অ্যাডাম আব্বাস, বিকজ তিনি এখন একটি ক্লাবে খেলছে ডেভেলপমেন্ট ফেজে, এবং তার ক্লাবটা রিসেন্টলি একটা প্রমোশনও পেয়েছে। অ্যান্ড হি ইজ হ্যাভিং গেম টাইম অন আ রেগুলার বেসিস। ম্যানচেস্টার ইউনাইটেডে বেড়ে ওঠা অ্যাডাম আব্বাস খেলেছেন প্রিমিয়ার লিগে খেলা আরেক দল বার্নলির বয়সভিত্তিক দলে। রাইট উইং পজিশনে খেলা এই ফুটবলারের সংযুক্তিতে শক্তিশালী হবে লাল সবুজদের আক্রমণ ভাগ, এমনটাই প্রত্যাশা ফুটবল ভক্তদের। হামজার মতো মায়ের সূত্রে বাংলাদেশে আসতে চান অ্যাডাম আব্বাস।
অন্যদিকে ডিফেন্সের দুর্বলতা কাটাতে জিদান ইউসুফকে সংযুক্ত করতে চায় বাফুফে। 6 ফুট 4 ইঞ্চির এই সেন্টার ব্যাকের যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব থাকলেও বাবার দেশকে বেছে নিয়েছেন তিনি। এদিকে আনিকার পর আরও এক প্রবাসী ফুটবলার যুক্ত হতে যাচ্ছে বাংলাদেশ নারী দলে। ইংল্যান্ড প্রবাসী শায়লা মেদিনা আহমেদও শেকড়ের টানে আসতে চায় বাংলাদেশে। 17 বছর বয়সী এই ফুটবলার বর্তমানে খেলছেন ইংলিশ প্রিমিয়ার লিগের বিখ্যাত ক্লাব অ্যাস্টন ভিলার ফাউন্ডেশনে। বাংলাদেশের হয়ে খেলতে তার পরিবার বাফুফেকে দিয়েছে সবুজ সংকেত। শায়লা আহমেদ, যিনি অ্যাস্টন ভিলা ফাউন্ডেশনের স্কলারশিপে উনি গিয়েছে, অর্থাৎ ওখানে উনি পড়াশোনা করছে, যেটা খরচটা অ্যাস্টন ভিলা দিচ্ছে, এবং একই সাথে অ্যাস্টন ভিলা গ্রাউন্ডে অ্যাস্টন ভিলা ফ্যাসিলিটিতে প্রপারলি ফুটবল ট্রেন করছে। দিস ইজ ভেরি এনকারেজিং। ইজ এ ভেরি ইয়াং গার্ল। শায়লার পরিবার থেকে সম্মতি পাওয়ার পর এই নারী ফুটবলারের পাসপোর্ট নিয়ে কাজ শুরু করতে চায় বাফুফে। জাপানে অনুষ্ঠিত হতে যাওয়া আসন্ন এশিয়ান গেমসকে মাথায় রেখেই এই উইঙ্গারকে ক্যাম্পে ডাকতে চায় ফেডারেশন। ওনারা আমাকে গ্রিন সিগন্যাল দিয়েছে যে ওনাদের ডকুমেন্টেশনে আমরা কাজ শুরু করতে পারি, এবং উনি একই সাথে ইচ্ছা পোষণ করেছে আমাদের যে এশিয়ান গেমস যেটা হবে আই থিঙ্ক এন্ড অফ সেপ্টেম্বর জাপানে, সেখানে উনি চায় শায়লা ওই ক্যাম্পে যেন আসুক এবং শায়লা যেন পার্টিসিপেট করে, ট্রাইং টু গেট ইন টু দ্য বেস্ট 23 ইনশাআল্লাহ। চলতি বছর সেপ্টেম্বরে জাপানে শুরু হতে যাচ্ছে এশিয়ান গেমস, যেখানে সরাসরি খেলবে বাংলাদেশ নারী ফুটবল দল। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ ফুটবল লিগে শিরোপার লড়াই জমিয়ে তুলেছে আবাহনী। আত্মঘাতী গোলের সুবাদে ফর্টিস এফসির বিপক্ষে 1-0 ব্যবধানে জিতে মূল্যবান 3 পয়েন্ট নিজেদের করে নিয়েছে তারা। এক ম্যাচ বেশি খেলে টেবিল টপার বসুন্ধরা কিংসের সমান পয়েন্ট মারুফুল হকের শিশুদের। বিএনপি সরকার গঠনের পর মোহামেডানকে ঘিরে আলোচনা একটু বেশি, তবে ক্লাব ফুটবলে দাপট ধরে রেখেছে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী। বসুন্ধরা কিংসের সঙ্গে বাংলাদেশ ফুটবল লিগ শিরোপার রেস জমিয়ে তুলেছে মারুফুল হকের শিষ্যরা। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে শুরু থেকেই উত্তাপ ছড়িয়েছে আবাহনী ফর্টিস ম্যাচটি। সমান পয়েন্ট নিয়ে মাঠে নেমেছিল দু দল। ম্যাচের শুরুতেই আত্মঘাতী গোলের সুবাদে লিড পেয়ে যায় আবাহনী। 1-0 গোলে এগিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে ধানমন্ডি জায়ান্টরা। দ্বিতীয়ার্ধেও লড়াই চালায় দু দল, তবে দর্শকদের আর গোল উপহার দিতে পারেনি কোনো দলই। মূল্যবান 3 পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে সর্বোচ্চ 6 বারের লিগ শিরোপা জয়ীরা। 14 ম্যাচে 28 পয়েন্ট নিয়ে এককভাবে টেবিলের 2-এ তারা। 13 ম্যাচে সমান পয়েন্ট নিয়ে শীর্ষে বসুন্ধরা কিংস। চ্যাম্পিয়ন রেসে থাকার জন্য এই ম্যাচটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট ছিল। সবাই মিলে আমরা কষ্ট করছি, সবাই মিলে উইনটা জিতে নিয়েছি ম্যাচটাই। আমরা এখন চ্যাম্পিয়নশিপ রেসে আছি, ম্যাচ বাই ম্যাচ আমরা এগোতে চাই, যাতে যে কয়টা ম্যাচ আছে জিতে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারি। এদিকে ম্যাচ জুড়ে লড়াই করেও খালি হাতে ফিরতে হয়েছে ফর্টিস এফসিকে। 25 পয়েন্ট নিয়ে টেবিলের 3-এ তারা। সব মিলিয়ে বেশ হতাশ ফর্টিস। চ্যাম্পিয়নশিপ থেকে কার্যকরভাবে আক্ষরিকতা আমরা এখন আউট হয়নি, বাট ইটস ডিফিকাল্ট টু কাম ব্যাক। টেবিলের শীর্ষস্থান সুসংহত করতে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে মাঠে নামবে বসুন্ধরা কিংস। ওই ম্যাচে টেবিল টপারদের হারই আশা করবে আবাহনী। আরেক ম্যাচে পিডব্লিউডিএসসির মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মোহামেডান। মাকসুম আলম খান, সময় সংবাদ। ইরানের বিশ্বকাপ ইস্যুতে অবস্থান পাল্টালো মার্কিন যুক্তরাষ্ট্র। তাদের খেলোয়াড়দের বিশ্বকাপে অংশ নিতে কোনো বাধা নেই বলে মন্তব্য করেছেন দেশটির স্টেট সেক্রেটারি মার্কো রুবিও। তবে আইআরজিসি সংশ্লিষ্ট কাউকে দলের অংশ হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রে আনার চেষ্টা করা হলে তা প্রতিহত করা হবে বলে জানিয়েছেন তিনি। এদিকে ইরানের পরিবর্তে যে ইতালির বিশ্বকাপে খেলার গুঞ্জন তৈরি হয়েছে তা উড়িয়ে দিয়েছেন রুবিও। বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেও দোদুল্যমান ইরানের ভাগ্য। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ পরিস্থিতি বিরাজমান থাকায় এই সংকট জানিয়ে বিভিন্ন সময় নানা রকমের কথা ছড়ালেও এবার নমনীয় অবস্থানে মার্কিন যুক্তরাষ্ট্র। ডোনাল্ড ট্রাম্প এক বক্তব্যে নিজেই বলেছিলেন ইরানকে বিশ্বকাপে খেলতে যুক্তরাষ্ট্রে আসতে দেয়া হবে না। পাল্টা জবাবে ইরান দাবি জানায় তারা ম্যাচ খেলবে মেক্সিকোতে। অবশেষে এই সংকটের সমাধান টানলেন ইউএসএ স্টেট সেক্রেটারি মার্কো রুবিও। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এমন কিছু বলা হয়নি যে ইরান বিশ্বকাপে আসতে পারবে না। এটা বিভিন্ন সময় ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। এই বিষয়ে আমরা কোনো নেতিবাচক অবস্থানে নেই, কারণ তাদের খেলোয়াড়দের সঙ্গে আমরা এমনটা করতে পারি না। তবে ইরানের বিষয়ে নমনীয় অবস্থানে থাকলেও আইআরজিসি নিয়ে স্পষ্ট এবং কঠোর অবস্থানে মার্কিন প্রশাসন। তাদের ধারণা বিশ্বকাপ পুঁজি করে চতুরতার আশ্রয় নিতে পারে ইরান। আইআরজিসি সংশ্লিষ্ট কাউকে টিমের অংশ করে আনতে পারে বিশ্বকাপে, যে বিষয়টি কঠোরভাবে
কঠোরভাবে দমন করা হবে বলে জানান ইউএসএ স্টেট সেক্রেটারি। ইরানের ফুটবলার নিয়ে আমাদের কোনো সমস্যা নেই, তবে দলের সঙ্গে যেসব লোক আসতে চাইবে তাদের প্রতি আমরা কঠোর নজর রাখবো, কারণ আমরা এরই মধ্যে জেনেছি টিম সংশ্লিষ্ট অনেকের আইআরজিসির সঙ্গে সম্পর্ক রয়েছে। আমরা কোনোভাবেই তাদের দেশে ঢুকতে দিতে পারি না। ইরান যদি কাউকে সাংবাদিক বা ট্রেনার সাজিয়ে আনার চেষ্টা করে সেটা কখনোই মেনে নেওয়া হবে না। এদিকে ইরানের বিশ্বকাপ পরিস্থিতি নিয়ে জটিল অবস্থার মাঝে অদ্ভুতরে মন্তব্য করে সমালোচনার শিকার হয়েছেন ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত পাওলো জাম্পোলি। আসন্ন বিশ্বকাপে ইরানের পরিবর্তে ইতালিকে অন্তর্ভুক্ত করার যে আবেদন জানিয়েছেন তিনি, তা নিয়ে শুরু হয়েছে হাস্যরস এবং এটা কোনোভাবেই সম্ভব না বলে জানিয়েছেন মার্কো রুবিও। কেউ এমন কিছু বলেনি, আমি জানি না এসব কথা কোথা থেকে আসছে। শুধু ধারণা করা হচ্ছে যে ইরান হয়তো নাও আসতে পারে, আর তখন ইতালি তাদের জায়গা নেবে। কিন্তু ইরান যদি নিজেরাই না আসার সিদ্ধান্ত নেয় সে বিষয়ে আমাদের কিছু বলার নেই। 11 জুন থেকে ইউএসএ, কানাডা এবং মেক্সিকোতে শুরু হবে বিশ্বকাপ। যুক্তরাষ্ট্রের সঙ্গে রাজনৈতিক সম্পর্ক খারাপ হওয়ায় ইরান তাদের গ্রুপ পর্বের ম্যাচগুলো মেক্সিকোতে সরিয়ে নেওয়ার আবেদন করে, তবে সে আবেদনে সাড়া দেয়নি ফিফা। এসএম ইকবাল, সময় সংবাদ। এদিকে ইরানকে বাদ দিয়ে ইতালিকে বিশ্বকাপের সুযোগ দেওয়ার খবরে বিরূপ প্রতিক্রিয়া দেখিয়েছেন দেশটির জনগণ। তাদের দাবি, এমনটা হলে অন্যায়ের শিকার হবে ইরানের ফুটবল। যোগ্য দল হিসেবে বিশ্বকাপের জায়গা করা ইরানকে নিয়ে স্বপ্ন দেখছেন সমর্থকরা। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফ্যান্তিনো নিশ্চিত করেছেন ড্র অনুযায়ী হবে বিশ্বকাপের ম্যাচ, এখানে বাড়তি কথার কোনো সুযোগ নেই। যুদ্ধের মাঝেও থেমে নেই ইরানিদের বিশ্বকাপ উন্মাদনা। দেশটির বিভিন্ন দোকানপাটে বিক্রি হচ্ছে প্রিয় ফুটবলারের জার্সি, শোভা পাচ্ছে রেপ্লিকা ট্রফি সহ আরও নানা শিরোপা। তবে সম্প্রতি ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত পাওলো জাম্পোলির মন্তব্য ক্ষোভের জন্ম দিয়েছে দেশটির সমর্থকদের মনে। এটা কোনো কথা হতে পারে না। আমাদের দেশের সঙ্গে এমন আচরণ কোনোভাবেই মানা যায় না। আমাদের টিম ভালো খেলে বিশ্বকাপে জায়গা পেয়েছে, এখন বলা হচ্ছে ইরানকে সরিয়ে অন্য কাউকে এই সুযোগ দেওয়া হবে, এটা অন্যায়। আমরা অবশ্যই বিশ্বকাপে যাব এবং সেখানে আমাদের শক্ত অবস্থান থাকবে। আমি বিশ্বাস করি ইরান বিশ্বকাপ খেলবে এবং দ্বিতীয় রাউন্ডেও যাবে। খেলাধুলা এমন একটি ক্ষেত্র যার একটি শক্তিশালী সাংস্কৃতিক দিক রয়েছে এবং তা শুধু ক্রীড়ার মধ্যেই সীমাবদ্ধ নয়। সুতরাং ফিফা এখানে জোর করে কোনো কিছু চাপিয়ে দিতে পারে না এবং আমার বিশ্বাস সেটা করা হবে না। ইতালির অনুপস্থিতি বিশ্বকাপের জন্য হতাশার। বিপরীতে বলতে হয় যোগ্য দল হিসেবে গ্রেটেস্ট শনার্থে জায়গা করেছে ইরান। তবে 4 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের জন্য নিজেদের জায়গা কোনোভাবেই ছাড়তে চায় না দেশটির জনগণ। কে কি বলল এটা নিয়ে আমরা ভাবছি না, কারণ এসব কথার কোনো গুরুত্ব নেই আমাদের কাছে। ইতালির বিষয়টি আলাদা, তারা 4 বারের চ্যাম্পিয়ন। বিশ্বকাপে তাদের অনুপস্থিতি চোখে পড়বে, তার মানে এই না ইরানের জায়গা তাদের দিতে হবে। আমরা ইরানের পক্ষে আছি। নিজের দেশকে রক্ষা করা মানে বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানো নয়। আমরা অবশ্যই বিশ্বকাপ থেকে নিজেদের সরিয়ে নেব না। ইরানের উচিত এই প্রতিযোগিতায় অংশ নেয়া, কারণ খেলাধুলা রাজনীতি থেকে আলাদা। যাই ঘটুক না কেন আমরা বিশ্বকাপে যাব, কারণ খেলাধুলা আর রাজনীতি এক না। ইরান মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে বিশ্বকাপে অংশ নেবে কিনা সে সিদ্ধান্ত নেবে দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন। তারা মেক্সিকোতে খেলতে না চাইলেও তাতে সায় দেয়নি ফিফা। জিয়ান্নি ইনফান্তিনোর স্পষ্ট কথা, ম্যাচ হবে ড্র এবং ফিক্সচার অনুযায়ী। ড্র অনুযায়ী যেভাবে ম্যাচ হওয়ার কথা সেভাবেই হবে। সুতরাং যেসব বাড়তি কথা হচ্ছে এটা নিয়ে ভাবার কোনো কারণ নেই। আমার কাছে মনে হয়েছে ইরান খুবই শক্তিশালী একটা দল। ওদের কোচ ও খেলোয়াড়দের সঙ্গে কথা বলে মনে হয়েছে ইরান বিশ্বকাপে ভালোই করবে। বিশ্বকাপে জি গ্রুপে প্রতিদ্বন্দ্বিতা করবে ইরান। সেখানে তাদের অপর 3 প্রতিপক্ষ শক্তিশালী বেলজিয়াম, ইজিপ্ট এবং নিউজিল্যান্ড। এসএম ইকবাল, সময় সংবাদ। লা লিগায় রাতে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। প্রতিপক্ষ রিয়াল বেতিস ইনজুরিতে একাধিক ফুটবলারের ছিটকে যাওয়ায় ম্যাচের আগে চিন্তায় কোচ আরবেলোয়া। তবুও প্রতিবন্ধকতা জয় করে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য তার। স্তাদে লা কার্তুজায় ম্যাচ শুরু হবে রাত 1টায়।
চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখের কাছে বাজে হারে বিদায়ের পর থেকেই সময়টা একেবারেই ভালো নেই রিয়াল মাদ্রিদের। চ্যাম্পিয়ন্স লিগ শেষ, লা লিগাতেও শিরোপার আশা নেই বললেই চলে, কারণ 32 ম্যাচ শেষে 82 পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা, 9 পয়েন্ট পেছনে রিয়াল মাদ্রিদ। বার্সেলোনা টানা হারই শুধু রিয়ালকে এনে দিতে পারে লিগ শিরোপা, নয়তো ট্রফিলেস একটা মৌসুম হতে যাচ্ছে রিয়ালের। মাঠের বাজে পারফরম্যান্সের প্রভাব পড়েছে ফুটবলারদের ট্রান্সফার মার্কেটেও। কঠিন সময়ে লিগের বাকি ম্যাচগুলোতে বড় জয়ের স্বপ্ন বুনছেন কোচ আরবেলোয়া। রিয়াল বেতিসের মাঠ থেকেও জয় নিয়ে ফেরার আশা তার, তবে একাধিক ফুটবলার ইনজুরিতে পড়ায় স্বপ্ন দেখতেও যেন ভয় পাচ্ছেন কোচ। 4 সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন এইদার মিলিতাও এবং আর্দা গুলের। রিয়াল বেতিস ম্যাচের আগে অনুশীলন করার সময় চোট পান গুলের, মাংসপেশিতে অস্বস্তি বোধ করায় তুর্কি এই মিডফিল্ডার জিম এবং দলীয় কিছু প্রক্রিয়া থেকে নিজেকে সরিয়ে রাখেন। পরবর্তী পরীক্ষা নিরীক্ষায় ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট শনাক্ত হয় তার। কয়েক মৌসুম ধরেই রিয়ালের ব্রাজিলিয়ান ডিফেন্ডার এইদার মিলিতাও চোটের সঙ্গে লড়াই করে যাচ্ছেন। গত মঙ্গলবার আলাভেসের বিপক্ষে প্রথমার্ধ শেষ হওয়ার আগে ইনজুরিতে পড়েন তিনি। যদিও খেলা শেষে রিয়াল কোচ আলভারো আরবেলোয়া তাকে নিয়ে আশাবাদী ছিলেন, কিন্তু এমআরআই স্ক্যানের পর মিলিতাওয়ের ডান পায়ের পেশিতে হ্যামস্ট্রিংয়ের চোট ধরা পড়ে, যা ব্রাজিলিয়ান এই সেন্টার ব্যাকের জন্য নতুন বিপত্তি। পরপর 2 মৌসুম এসিএল চোট কাটিয়ে মাঠে ফেরার পর লম্বা সময় মাঠে থাকতে গেলেই বিপত্তিতে পড়তে হচ্ছে তাকে। এছাড়াও ইনজুরির কারণে বেতিসের বিপক্ষে ম্যাচে খেলতে পারবেন না থিবো কোর্তোয়া ও রদ্রিগো। প্রতিবন্ধকতা থাকবেই, তবুও পেশাদার ফুটবলে মাঠে সবসময় পরিস্থিতির জন্য তৈরি থাকতে হবে ফুটবলারদের, তাই শিষ্যদের কাছে সেরাটাই চান কোচ আরবেলোয়া। আমি মনে করি না যে রিয়াল মাদ্রিদের খেলোয়াড়দের অনুপ্রাণিত করাই আমার প্রধান উদ্দেশ্য হওয়া উচিত। আমি মনে করি একজন রিয়াল মাদ্রিদ খেলোয়াড়ের মধ্যে অন্য সব কিছুর চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাস থাকা প্রয়োজন। আমার মূল লক্ষ্য হলো মাঠে তারা যে পরিস্থিতির মুখোমুখি হতে চলেছে তার জন্য তাদের প্রস্তুত করা। আমরা যেন বুঝতে পারি প্রতিপক্ষ কিভাবে খেলে, আমাদের কি সমাধান প্রয়োজন, তারা আমাদের কাছ থেকে কি চাইবে এবং আমরা নিজেরা কিভাবে খেলতে চাই সে সম্পর্কে যেন আমাদের একটা সুস্পষ্ট ধারণা থাকে। এই ম্যাচে বড় জয় নিয়ে ফিরতে চাই আমরা। রিয়াল মাদ্রিদ ও রিয়াল বেতিসের এর মধ্যে দেখা হয়েছে মোট 45টি ম্যাচে, এর মধ্যে 24টিতে জয় আছে রিয়াল মাদ্রিদের, 60টি ম্যাচ জিতেছে রিয়াল বেতিস। পারভিন আক্তার, সময় সংবাদ। ঢাকায় রিয়াল মাদ্রিদের 134তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে বাংলাদেশের একদল রিয়াল ভক্ত। গেল 6 মার্চ ছিল লস ব্ল্যাঙ্কোদের প্রতিষ্ঠার 124তম বছর। তবে রমজান থাকায় সে সময় না পারলেও এদিন জমকালো আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন ভক্তরা। এই আয়োজনে প্রবাস থেকেও যুক্ত হন অনেক রিয়াল ভক্ত। এবছর চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে গেছে রিয়াল, লা লিগার স্বপ্ন প্রায় শেষ বললেই চলে। তবে এবার কোনো ট্রফি না পাওয়ার আক্ষেপ থাকলেও ভক্তদের বিশ্বাস পরের মৌসুমে আবারও স্বরূপে ঘুরে দাঁড়াবে রিয়াল মাদ্রিদ। ফুটবলের প্রতি বা মাদ্রিদের প্রতি যে ক্রেজিনেস, এই ভাই ব্রাদারগুলো চাইলেও সবসময় একত্রিত হইতে পারে না। দেশের মধ্যে আমরা এই আয়োজনগুলোর মাধ্যমে তাদের এই একত্রিত হওয়ার ব্যাপারটাই, সবটা একটা ইউনিটি করার ব্যাপারটা, এটা নিশ্চিত করার জন্য আমরা প্রতি বছর এই প্রচেষ্টাটা চালিয়ে যেতে চাই। রিয়াল মাদ্রিদ হচ্ছে পৃথিবীর সবথেকে বড় পরিবার। এই পরিবার আমরা একত্রিত হওয়ার জন্যই এরকম প্রতি বছর আমরা একটা গেট টুগেদার আয়োজন করি। স্পেনের রাজধানী মাদ্রিদ হোক বা বাংলাদেশের রাজধানী ঢাকা, সকল জায়গায় রিয়াল মাদ্রিদের ফ্যান আমরা ছড়িয়ে ছিটিয়ে আছি। আমরা এক এক বাসা থেকে, এক এক অঞ্চল থেকে, বাংলাদেশের সব অঞ্চল থেকে আইসে একটা জায়গাতে একটা দিন সেলিব্রেট করে, এটা আমরা ধরে রাখতে চাচ্ছি এবং এটা সামনের দিকে চলতে থাকবে। আমি থাকবো না, কিন্তু আপনার রিয়াল মাদ্রিদ বেশ এই প্রোগ্রামগুলো থাকবে। বিশ্বকাপের আগে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ায় হতাশ বার্সেলোনার স্প্যানিশ উইঙ্গার লামিন ইয়ামাল। লিগে কাতালানদের হয়ে বাকি 6 ম্যাচ না খেলতে পারলেও তাকে ছাড়াই শিরোপা ঘরে তুলবে বার্সা, বিশ্বাস ইয়ামালের। তবে 11 জুনের আগে ফিট হয়ে উঠতে মরিয়া তিনি। সেল্টা ভিগোর বিপক্ষে লা লিগায় বার্সেলোনা ম্যাচ জিতলেও স্বস্তি নেই স্পেনের সমর্থকদের মাঝে, কারণ ইনজুরিতে পড়েছেন তাদের স্বপ্নযাত্রার মূল কাণ্ডারি লামিন ইয়ামাল। হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ে মৌসুমের বাকি সময় আর বার্সেলোনার জার্সিতে খেলতে পারবেন না। লিগে বার্সেলোনার বাকি আরও 6 ম্যাচ, এর মধ্যে ইয়ামাল ফিট হয়ে উঠবে বলে আশা কাতালানদের। তবে ফিরলেও লিগে তাকে আর পাওয়া যাবে না। এদিকে ইয়ামালের অবস্থা নিয়ে রাতের ঘুম হারাম স্প্যানিশ কোচ লুই দে লা ফুয়েন্তের। এর আগেও গত বছর আন্তর্জাতিক প্রীতি ম্যাচের আগে ইনজুরিতে জাতীয় দলে ইয়ামালকে ঠিকমতো পাননি কোচ। সে সময় চরম তিক্ততা তৈরি হয়েছিল দুপক্ষের মাঝে।
তবে এবার বিশ্বকাপ বিবেচনায় থাকায় সমস্যা আরও জটিল হয়েছে। নিজেকে ফিরে পেতে মরিয়া ইয়ামাল স্পেনকে এবার বিশ্বকাপ উপহার দিতে চান এই উইঙ্গার। যখন আমি সবচেয়ে বেশি মাঠে থাকতে চেয়েছিলাম ঠিক তখনই আমার জীবনে নেমে এসেছে এমন বিপদ। ইনজুরি আমাকে মাঠের বাইরে ঠেলে দিয়েছে। এই কষ্ট ভাষায় প্রকাশ করার নয়, এখানেই শেষ নয়, এটা শুধু একটি বিরতি। আমি আরও শক্তভাবে ফিরে আসব, আগের চেয়ে নিজেকে আরও ভালোভাবে তৈরি করব। লিগের বাকি ম্যাচগুলো খেলতে পারবো না, তবে আমি জানি আমাকে ছাড়া ওরা শিরোপা জয় করতে পারবে। এখন আমার পুরো মনোযোগ বিশ্বকাপে। স্পেনে আমাকে প্রয়োজন। জাতীয় দলে আমার যে ভূমিকা আমি সেটা পালন করতে চাই। ছোটবেলা থেকে বিশ্বকাপ জয় করা আমার স্বপ্ন। আশা করছি বিশ্বকাপ নিয়ে এবার ঘরে ফিরবো আমরা। 15 জুন কেপ ভার্দের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে স্পেনের বিশ্বকাপ অভিযান। 2023 সালে স্পেন দলে অভিষেকের পর থেকেই ইয়ামাল হয়ে উঠেছেন দলের গুরুত্বপূর্ণ সদস্য। 25 ম্যাচে 26 গোল করেছেন স্প্যানিশ উইঙ্গার। বার্সেলোনার হয়েও এ মৌসুমে করেছেন 24 গোল। 2024 সালে স্পেনের ইউরো জয়ে রাখেন গুরুত্বপূর্ণ অবদান। তবে নেশনস লিগ না জিততে পারার হতাশা নিয়ে মাঠ ছেড়েছিলেন। সে কষ্ট এখনও তাড়িয়ে বেড়ায় ইয়ামালকে। শুধু ইয়ামালই নন, এ মুহূর্তে স্প্যানিশ কোচকে ভাবতে হচ্ছে মিকেল মেরিনো, নিকো উইলিয়ামস, ফ্যাবিয়ান রুইজ ও রদ্রির ইনজুরি নিয়েও। 11 জুন শুরু হবে 2026 বিশ্বকাপ। এবারের বিশ্বকাপে শিরোপার অন্যতম দাবিদার ভাবা হচ্ছে স্পেনকে। তবে সেজন্য ইয়ামালের ফিট হওয়ার প্রার্থনায় সমর্থকরা। পারভিন আক্তার, সময় সংবাদ। 2 মাসেরও বেশি সময় তদন্ত শেষে বড় শাস্তি পেলেন আর্জেন্টাইন উইঙ্গার জিয়ানলুকা প্রেস্তিয়ানি। ভিনিসিয়াস জুনিয়রের প্রতি বৈষম্যমূলক আচরণে 6 ম্যাচের নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বেনফিকা ফুটবলারের কাঁধে। আর এই নিষেধাজ্ঞা যেন জাতীয় দলের ক্ষেত্রেও মানা হয়, ফিফাকে সে সুপারিশ করেছে ইউরোপিয়ান ফুটবল নিয়ন্ত্রক সংস্থা। তাতে বিশ্বকাপ হাতছাড়া হবার শঙ্কায় প্রেস্তিয়ানি। গত ফেব্রুয়ারিতে আলোচনায় আসেন জিয়ানলুকা প্রেস্তিয়ানি। চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে বৈষম্যমূলক আচরণে সমালোচিত হন এই আর্জেন্টাইন উইঙ্গার। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় রিয়ালের বিপক্ষে দ্বিতীয় লেগে নিষিদ্ধ হন প্রেস্তিয়ানি। তাতে ক্ষতিগ্রস্ত হয় তার ক্লাব বেনফিকা। রিয়াল মাদ্রিদের বাধা উতরাতে না পেরে ছিটকে যায় টুর্নামেন্ট থেকে। তবে শাস্তি শেষ হচ্ছে না প্রেস্তিয়ানির। রিয়াল মাদ্রিদের অভিযোগের প্রেক্ষিতে তদন্তে নামে ইউরোপিয়ান ক্লাব ফুটবল নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। আর 2 মাসেরও বেশি সময় খতিয়ে দেখার পর 6 মাসের নিষেধাজ্ঞা আরোপ হলো এই ফুটবলারের ওপর। রিয়াল মাদ্রিদের বিপক্ষে দ্বিতীয় লেগে নিষেধাজ্ঞায় থাকায় বাকি রইল আরও 5 ম্যাচ, যার মধ্যে 2 ম্যাচ এখন আর 3 ম্যাচের শাস্তি স্থগিত করা হয়েছে আগামী 2 বছরের জন্য। অর্থাৎ 2 বছর পর আরও 3টি অফিসিয়াল ম্যাচে তাকে স্কোয়াডের বাইরে রাখতে হবে তার দলের। আর শাস্তি যেন শুধু ক্লাব ফুটবলেই আবদ্ধ না থাকে, সেজন্য ফিফাকে পদক্ষেপ নেয়ার অনুরোধ জানিয়েছে উয়েফা। এখানেই যত বিপত্তি। 20 বছর বয়সী উইঙ্গারের সম্ভাবনা ছিল আর্জেন্টিনার বিশ্বকাপ স্কোয়াডে জায়গা করে নেবার। নভেম্বরে অ্যাঙ্গোলার বিপক্ষে আকাশী নীল জার্সিতে অভিষেক ঘটে। এ মাসে জাম্বিয়া ম্যাচেও ছিলেন আর্জেন্টাইন স্কোয়াডে। লিওনেল স্ক্যালোনির বিশ্বকাপ পরিকল্পনায় বেশ ভালোভাবেই ছিলেন প্রেস্তিয়ানি। তবে 2 ম্যাচের নিষেধাজ্ঞা যদি জাতীয় দলের ক্ষেত্রেও আরোপিত হয়, তাহলে কোনোভাবেই বিশ্বকাপ স্কোয়াডে থাকার সুযোগ নেই তার। অন্তত 2 ম্যাচ নিষেধাজ্ঞায় থাকা ফুটবলারকে দলের সঙ্গে টানতে চাইবে না কোনো দলই। বিশ্বকাপ স্কোয়াডে না থাকলেও রক্ষা নেই। চ্যাম্পিয়ন্স লিগের বাছাই পর্বের ম্যাচে এই নিষেধাজ্ঞা বয়ে বেড়াবেন প্রেস্তিয়ানি। তার জন্য এমন কিছু তো নেতিবাচক, তার দলের জন্যও উয়েফার এমন সিদ্ধান্ত বেশ ভোগান্তিকর। তবে এই রায়ের বিপরীতে আপিল করার কোনো সুযোগ থাকছে না এই ফুটবলারের কাছে। সাব্বির মিথুন, সময় সংবাদ। রাজশাহী ব্যাংকার্স ক্লাব আয়োজিত 13তম ক্রিকেট টুর্নামেন্ট। জমকালো ফাইনালে সিটি ব্যাংককে হারিয়ে শিরোপা জিতল এনআরবিসি ব্যাংক। আব্দুল সালামের ছবিতে মওদুদ রানার প্রতিবেদন। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো রাজশাহী ব্যাংকার্স ক্লাব ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ। শিরোপা নির্ধারণী ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করে এনআরবিসি এবং সিটি ব্যাংক। শুক্রবার সকাল 8টায় রাজশাহীর মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে শুরু হয় ব্যাট বলের লড়াই। টস জিতে ব্যাটিংয়ে নামে এনআরবিসি ব্যাংক। নির্ধারিত 20 ওভারে 134 রানে অল আউট হয় তারা। জবাব দিতে নেমে শুরুতেই উইকেট হারিয়ে বিপাকে পড়ে সিটি ব্যাংক। 16 ওভার 1 বলে অল আউট হয়ে যায় তারা। 51 রানের জয়ে হ্যাটট্রিক শিরোপা জেতে এনআরবিসি ব্যাংক। অল্পের জন্য হয়তো আমরা মিস করছি, ইনশাআল্লাহ সামনেবার আমরা এই যেটা যতটুকু গ্যাপ আছে এই গ্যাপটা পূরণ করে চ্যাম্পিয়ন হব ইনশাআল্লাহ। আমরা প্ল্যান অনুযায়ী আমরা এক্সিকিউট করতে পারছি এবং
রেজাল্ট নিয়ে আসছি। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক, সিটি ও এনআরবিসি ব্যাংকের কর্মকর্তারা, ছিলেন বিসিবির সাবেক পরিচালক খালেদ মাসুদ পাইলট। প্রত্যেকটা মানুষের ভালো কাজ করার পিছনে স্পোর্টসেরও খুবই ইম্পর্টেন্ট যে আপনি ফিজিক্যালি কতখানি ফিট থাকবেন। তো এই ক্রিকেটের মাধ্যমে আমার কাছে মনে হয় তারা খুবই মজা করে, এনজয় করে এবং আলটিমেটলি দিন শেষে দেখবেন যে পরবর্তী ব্যাংকিংয়ে যে আবার ভালো সময় দিতে পারে। আমাদের এই সকল কর্মকাণ্ডে যে আমাদের অংশগ্রহণ এবং অংশগ্রহণের যে স্পৃহা, সেই স্পৃহাটা আসে এই ভ্যালু থেকে বা এই মূল্যবোধ থেকে। আমরা এই মূল্যবোধটা আরও চাঙ্গা করতে চাই। ভবিষ্যতে যদি এই ধরনের ব্যাংকার একসাথে হয়ে খেলাধুলার আয়োজন করে, এটা একটা ব্যাংকারদের মধ্যে ভিন্ন মাত্রা যোগ হবে বলে আমি বিশ্বাস করি। আয়োজকরা বলছেন, ব্যাটিং বোলিংয়ের এই উৎসবে জয় পরাজয় মুখ্য নয়, এটি ছিল রাজশাহীর ব্যাংকারদের মিলন মেলা। সুশৃঙ্খল একটি আয়োজনকে সবাই অ্যাপ্রিসিয়েট করেছে, যে ব্যাংকার্স ক্লাব রাজশাহী, যেটা বাংলাদেশে বিভিন্ন জায়গায় ক্লাব আছে কিন্তু এই ধরনের আয়োজন সব ক্লাবে নাই। ওনারা এটা ছড়িয়ে দিবেন। গেল 3 এপ্রিল 16 দল নিয়ে শুরু হয়েছিল এই টুর্নামেন্ট। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী। খেলাধুলাকে সম্মানজনক পেশা হিসেবে প্রতিষ্ঠিত করা হবে, সেজন্য কাজ করছে সরকার। লালমনিরহাটে এ কথা জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু। খেলাকে ফিরিয়ে নিয়ে আসতে হবে খেলার মাঠে। সে কারণে শুধু খেলা নয়, সাংস্কৃতিক অঙ্গনে প্রাইমারি স্কুল থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত রেখেছি। আমরা নতুন 20 খেলোয়াড় সংগ্রহের একটি কর্মসূচি সারা বাংলাদেশে দেয়া হয়েছে। আমাদের পরিকল্পনা রয়েছে খেলাটাকে পেশা হিসাবে গ্রহণ করার জন্য। নোয়াখালী মোহামেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি কামরুজ্জামান চৌধুরীকে সংবর্ধনা দেয়া হলো। শুক্রবার ক্লাব কার্যালয়ে সাধারণ সম্পাদক ও জেলা প্রশাসক হারুনুর রশিদ আজাদের সভাপতিত্বে এই অনুষ্ঠান আয়োজিত হয়। আগামী 3 বছরের জন্য নোয়াখালী মোহামেডানের 31 সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হলো। স্বাস্থ্য সচিব ও নতুন সভাপতির নেতৃত্বে ক্লাবের সুদিন ফেরানোর আশা সবার। এ পর্যায়ে খেলার সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। রেকর্ডের সামনে নারী ক্রিকেট দল। রাজশাহীতে শেষ ওয়ানডেতে শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছেন জ্যোতিরা। জিতলে প্রথমবারের মতো পাবে লঙ্কানদের বিপক্ষে সিরিজ জয়ের স্বাদ। এবং দেশের ফুটবলে আরও 3 প্রবাসী। অনূর্ধ্ব 20 দলের বিবেচনায় ব্রিটিশ অ্যাডাম আব্বাস ও জিদান ইউসুফ। নারী দলের আলোচনায় অ্যাস্টন ভিলা ফাউন্ডেশনে খেলা শায়লা মেদিনা। এই ছিল খেলার সময়ের পর প্রবাসের সময় সঙ্গে থাকবেন সাবরিনা মজুমদার। ধন্যবাদ মিথুন আপনাকে। প্রবাসের সময় নিয়ে সঙ্গে থাকবো আমি, সঙ্গেই থাকবো সময়।